আজকে আমার আড্ডাবাজিতে আমি একজন কবি কন্যার সঙ্গে আড্ডা দেব। তবে শুরু করছি ছোটদের একটি কবিতা দিয়ে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। ছোটদের এই কবিতাটির লেখক খান মোহাম্মদ মঈনুদ্দিন। আজকের এই পর্বে খান মোহাম্মদ মঈনুদ্দিনের কন্যা বেগম শামসুজ্জাহান নূরের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। কবি কন্যা, অনেক শুভেচ্ছা আপনাকে। কেমন আছেন আপনি? না, ভালো আছি, খুব ভালো আছি। আপনার সঙ্গে আজকে জমিয়ে আড্ডা দেব। আসলে এই আড্ডাটা আমার একটা সৌভাগ্যের আড্ডা বলে ভাবছি আমি, কারণ ছোটবেলায় যখন এই কবিতাটা আমি পড়েছি তখন আমাদের শিশু মনে কল্পনায় আমরা এক ধরনের কবিকে দেখতাম। যেমন রবি ঠাকুরকে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ছোটবেলায় এই কবিতাটা যখন পড়েছি ঠিক তখনই কল্পনায় এক ধরনের কবিকে এঁকেছি যে রবি ঠাকুর এমন হবে দেখতে, দাড়ি থাকবে বড় বড়, এইরকম একটা ধারণা। তো খান মোহাম্মদ মঈনুদ্দিনও নিশ্চয়ই কেমন হবে এটা আমার মতো হাজারজন শিশু হাজার রকম ভাবে এঁকেছে তাদের কল্পনায়। সেদিক থেকে খুবই আগ্রহ যে একজন কবিকে যদি সরাসরি দেখতাম তাহলে অনেক ভালো হতো। তো সেই দিক থেকে আজকের আড্ডাটা নিয়ে আমি অনেক কৌতূহল, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনার কাছে এসেছি যে একজন কবির সঙ্গে সাক্ষাৎ করতে না পারলেও একজন কবি কন্যার সঙ্গে আজকে আমি আড্ডা দেব, এজন্য আমি গর্বিত বোধ করছি। সেই সঙ্গে আপনার কাছে জানতে চাইব যে আমরা তো পড়েছি সেই কবিতাটা, এমনকি যে অনেক সময় এমন হতো ছোটবেলায় যে কবিতাটা যত সহজে পড়ে ফেলেছি, মুখস্থ করে ফেলেছি, কিন্তু কবির নাম মুখস্থ করতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছে। এই জিনিসগুলো আমাদের অনেক ঘটতো যে স্যারেরা পড়া ধরলে আমরা ভুলে যেতাম কবির নাম। অনেক সময় কঠিন কঠিন নাম আমরা মনে রাখতে পারতাম না। তো কবিরা মনে হয় নিশ্চয়ই অনেক বড় মানুষ হয়, অনেক ভালো মানুষ হয়। সেই জায়গা থেকে অনেক উৎসাহ আমার মধ্যে জমে রয়েছে যে আজকে শুনবো একজন কবির সম্পর্কে, শুনবো কবি কেমন হয়, কবি স্বভাবে কেমন, কবিতায় কেমন, লিখেন কিভাবে। এই জিনিসগুলো আপনি তো একবারে কাছ থেকে দেখেছেন, যেহেতু আপনার বাবা। আপনার মুখেই শুনবো যে আপনি আপনার বাবার সঙ্গে সেই কবিতার বিষয়গুলোতে কিভাবে সেই স্মৃতিগুলো আপনি কাটিয়েছেন, কিভাবে সেই জিনিসগুলোকে আপনি পেয়েছেন আপনার বাবার কাছ থেকে। আমার যে কি ভালো লাগছে তোমাকে দেখে, বারবার মনে হচ্ছে যে তোমাকে বুকের মধ্যে জড়ায় ধরি, এত ভালো লাগছে। কারণ আমি তো আমার বাবাকে দেখেছি, আমার বাবাটা এত সহজ সহজ ছিল, যদি বয়স ছিল কিন্তু তার বয়সটাকে বয়স মনে করতো কি তার বাচ্চা ছেলে, এই কথা সবসময় সবসময়। এবং যখন হাসতেন না, হা 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 করে হাঁটতো, মানে ছাদ ফাটানো হাসি। ওই নজরুলের সাথে বন্ধুত্ব ছিল তো তার, সেই জন্য নজরুল যেমন জোরে জোরে হাসতো, বাবা সেরকম জোরে জোরে হাসা। তো তার কাছে কেউ আসতে পারে, তখন কোনো কথা বলতো, তার সাথে সাথে তখন হাসি দিত, এখন মনে হচ্ছে ছাদ ফাটানো হাসি, এমন মজার করতো আর কি। আমাদেরকে আমাকে তো আদর করতোই, আমার বাচ্চাদেরকে পর্যন্ত সে আদর করতো। আমার বোনের ছেলে ছিল, আমার বোনের মেয়ে ছিল, তাদেরকে আদর করতো। ওরা বাবা করতো কি সকালবেলা উঠে পড়ে খাটের থেকে নামতো, নেমে বড় ঘরের দিকে যাইতো, বাবাটা ছোট করে ছিল, বড় ঘরের দিকে যাইতো, তখন ওই ইসে বাচ্চাগুলোকে দেখতো, তখন বাচ্চাগুলোকে বলতো কি যাই আই আমার সালাম কর, তখন সবাই মিলে একসাথে উপরে সালাম করতো। বাবা তখন তার থেকে প্রত্যেকে করে নিয়ে চুমো দিয়ে তারপরে ই করতো। তা অনেকে বাবা তো পান টান খেতেন, পানের চিপকিও তার মধ্যে রাখতো, তখন বাচ্চারা এমনি কিনা হাত দেয় ছুটে পালাই দিত এরকম আর কি। তো আমি এইভাবে বাবাকে দেখেছি, এবং বাবার কাছে বহু মানুষ আসতো। বাবা তোমরা যেরকম আজকে আমার কাছে শুনতে আসছো, আমার বাবার কাছে বহু মানুষ আসতো শুনতে। বাবার বন্ধু ছিল, মোহাম্মদ মোদ্দাব্বের ছিল, কবি জসিমউদ্দিন ছিল, এরা সবাই আসতো, বাবার সাথে কথা বলতো। তাদের ছোটবেলা, তাদের বাল্য
বাল্যকালে যে বাল্যকালের স্মৃতি, এই সমস্ত কথাগুলি তারা বলতো, এবং আমি সবসময় বাবার কাছে থাকতাম এবং আমি তাদের কাছ থেকে সব অনেক অনেক কথা শুনেছি। আমার বাবা আমাকে নিয়ে বিভিন্ন বড় বড় জায়গায় যেতেন। বাবা একবার বরিশালে গেলেন, আমাকে সাথে করে নিয়ে গেলেন, সেখানেও অনেক আর প্রিন্সিপাল মিখা ছিল বাবা, এসে তাদের সাথে আমি গেলাম। বাবা ভীষণ খুশি। আমি একটা কবিতা লিখলাম, বাবা সেটা পুরো বড় বড় একটা হল ঘর ছিল, সেই না স্টেজ ছিল বিরাট, সেই স্টেজের মধ্যে আমাকে কবিতাটা পড়ে শোনাতো। তখন এই যে পড়ে শোনালো আর কি, বা আমি পড়ে শোনালাম। আপনার স্বরচিত কবিতাটি আপনি সেই মঞ্চে পড়ে শোনালেন? সেই স্বরচিত কবিতাটা সেটা আমি ভুলে গেছি এখন আমার মনে নাই, ওটা আমি পড়েছিলাম। তো এসব তো আপনি তো যেহেতু কবি পরিবারে বড় হয়েছেন, সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে আপনি সাহিত্যে কিভাবে আপনার পদার্পণ হলো এটা আর বলার অপেক্ষা রাখে না যে হাতে খড়িটা কিভাবে হয়। তারপরে আপনার মুখ থেকে আমরা শুনবো যে কিভাবে আপনি সাহিত্যে পদার্পণ করলেন। আমি তো ছোটবেলা থেকে লিখতাম, বাবা আমি যাই লিখতাম বাবাকে পছন্দ করতেন খুব, বলতেন বাহ তোর লেখাটা তো খুব সুন্দর হয়েছে। যদি আমি বুঝতাম যে আমার লেখাটা অত ভালো হয় না, কিন্তু বাবা খুব উৎসাহিত করতেন। না, একজন কবি কিন্তু আপনাকে উৎসাহিত করছেন এবং সার্টিফাইড করছেন যে হ্যাঁ কবিতাটা ভালো হয়েছে, কবিতাটা খুব ভালো হয়েছে, খুব খুশি হতেন বাবা। তো এইভাবে আমি বড় হয়েছি এবং যাই লিখতাম বাবা পছন্দ করতেন। তার বন্ধুদেরকে বলতেন দেখো দেখো আমার মেয়েটা দেখো কি চমৎকার একটা কবিতা লিখেছে, খুশি হতেন আর কি খুব। তো এইভাবে আর কি আমাকে বড় করেছেন আর কি। তারপরে আমার বিয়ে হলো, আমার স্বামী আমাকে অত্যন্ত পছন্দ করতেন। তা আমি বললাম কি আমি পড়বো, বিয়ের পরও আমি পড়বো। তা আমি পড়তাম, আমি পড়লাম। আমার স্বামী বললো কি যে ঠিক আছে তুমি পড়বে, যত দূর পড়তে চাও তাই তোমাদেরকে পড়াবো। তা আমার বাবা বললো কি ঠিক আছে তোদের অন্য জায়গায় যেতে হবে না, তুই আমার বাসায় থেকে পড়বি, তোরা থাক আমার বাসায়। তা আমি বড় হয়েছিলাম, আমি স্বামীর ঘরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু স্বামীর ঘরে আমি ঠিক থাকি নাই। আমার স্বামী আমাকে আমার বাপের বাড়িতে আমার স্বামী আর থাকতেন, আমি একসাথে থাকতাম আর কি। আচ্ছা, পরবর্তীতে বাবার কাছে চলে আসতাম। পড়াশোনা করলাম, এমএ পর্যন্ত আমি পড়েছি। আমার ম্যাট্রিক পাস করার পর আমার বিয়ে হয়েছিল, তারপরে আমি এমএ পর্যন্ত পড়েছি, তাতে কোনো বাধা হয় নাই আর কি। তো এইভাবে আমি ইব্রাহিম খান আমাকে খুব পছন্দ করতেন, ভীষণ আদর করতেন এই সমস্ত আর কি। আমি এই বড় হয়েছি আর কি। তারপরে আমার পড়া লেখালেখি বন্ধ হয় না। আমি যখনই সুযোগ পেতাম তখন আমি পড়তাম, লিখতাম এবং এখানে সেখানে দিতাম আর কি। কখনো প্রকাশিত হয়েছে, কখনো হয় নাই, কিন্তু তার জন্য তো আমার কোনো হয় নাই। ভেবেছি যে আমি লিখেছি অনেক আবল তাবলও অনেক সময় লিখেছি, কিন্তু তাতে কোনো আসে যায় না। আমি আমার মতো করে লিখেছি আর কি। এই জন্য এটি আমার গৌরব, আমার আনন্দ যে আমি অনেক সময় বলি মানুষকে, আমার বন্ধুদেরকে বলি দেখো আমি অত্যন্ত ভাগ্যবতী। কেন না আমি কেন তুই ভাগ্যবতী বলিস কেন? আমি বলি এই জন্য যে আমি আমার বাবার মতো খান মোহাম্মদ মনির আমার বাবা, এটা বলতে আমার গর্ব হয়, আমার বুক ভরে যায় আমার কথা বলতে। কারণ ওনার মতো একটা মানুষ আমি তার ঘরে জন্মাইছি, এটা আমার জন্য অহংকার, আমার জন্য গর্বের। এটা আমি মানুষকে বলতে লজ্জা পাই, গর্ববোধ করি যে এমন মানুষের ঘরে আমার জন্ম, এমন মানুষের ঘরে আমার জন্ম হয়েছে। আপনার বর্তমান পরিস্থিতির কথা একটু জানতে চাই, যে কিভাবে কাটছে আপনার সময় লেখালেখির মধ্যে, নাকি কিভাবে কাটছে? আমার বিয়ের পরে স্বামী ঘুরে আসার পরেও আমার কোনো কিছুতে আমার হয় নাই, অসুবিধা হয় নাই। আমার স্বামীও খুব ছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমার স্বামী মারা গেছেন। কিন্তু উনি আমাকে বলতেন যে খবরদার তুমি কিন্তু নিজেকে বিচ্যুত করো না, তোমার মতো তুমি পড়াশোনা করবে, তুমি লিখবে, এই সমস্ত করবে। আমি কোনো রান্না করিনি, আমার কাছের মানুষ ছিল, তারা রান্না করতো, আমাকে রান্না করে করে দিত। এটা আমার ম্যানেজার আমাকে যত্ন করে সবসময় আমাকে, এরকম আর কি করতো। তা আমি আসলে ভাগ্যবতী আর কি। আমি মানুষের খুব ভালোবাসা পেয়েছি, আমি আদর পেয়েছি, যত্ন পেয়েছি। আমার কখনো কোনো দিক থেকে কোনো ত্রুটি হয়নি আর কি। এটাই আমার সৌভাগ্য। আপনাকে আমি খুঁজে পেয়েছি আসলে এই প্যারিদাস রোডে এসেই। এখানে খুঁজেছি আপনার বাবার নাম করে,
সর্বশেষ আপনার কাছ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো যে বর্তমান সময়ের শিশুদের পড়ালেখায় কিংবা মানুষের মতো মানুষ করে গড়ে তুলবার জন্য বাবা মায়েদের কি করণীয়, সেটা আপনার দৃষ্টিভঙ্গি থেকে বা আপনার দৃষ্টিতে আপনি কি বলতে চাইবেন? আমি বলবো আমার বাবা মা আমাদেরকে যেভাবে মানুষ করেছেন, আদর করে মানুষ করেছেন, সেভাবে আমি বলি যে সবাই যেন সেভাবে সন্তানদেরকে মানুষ করে। কারণ বকাবকি করে কোনো যেন মানুষকে বড় করা যাবে না, তাদেরকে আদর করে মানুষ করতে হবে। দুষ্টুমি করেছে কিন্তু সেটাকে সুন্দর করে বলতে হবে। আমার ছেলের বউ যেমন তার বাচ্চাদেরকে কখনো মারে না, কখনো বকে না, সে কখনো সুন্দর করে বুঝিয়ে বলে, এই তুই এটা করিস না, তুই ওটা করিস না, ওটা করিস না, এরকম বলে। কিন্তু কোনোদিনও ধমক দেয় না বা বকে না বা মারেও না কোনো সময়। এটা আমি বলি সবাইকেই, যেটা করো। আমি যে দোকানে বসে থাকি, বাচ্চারা আসে, দাদি একটা কলম দেন, দাদি একটা পেন্সিল দেন, দাদি একটা, আমি ওদেরকে দিয়ে খুশি হই। আমার ম্যানেজার না, ঠিক আছে আপনি দিচ্ছেন না, আমি দিই, না আমি দিই, আমার ভালো লাগে ওকে। এইভাবে আর কি আমি দিন কাটে। আমার দিনগুলো খুব ভালো হয় কাটে, আমার দিনগুলো খুব আনন্দে কাটে। শেষ করব আজকের এই পর্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আড্ডাবাজি দেখবার জন্য। সেই সঙ্গে আগামী পর্বে আবারও জমিয়ে আড্ডা হবে নতুন কোনো মানুষের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।